আসসালামু আলাইকুম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বিগত দুইটা ক্লাসে তাহলে একটু কমেন্ট করলে ভালো হয়। বা এমনিতেই অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারো আর কি। আমরা দুই একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারি, যে পড়াশোনার পদ্ধতিটা বা সাবজেক্টগুলো নিয়ে, যে কিভাবে আমরা শুরু করব না করব এগুলো নিয়ে একটু কথা বলা যাইতে পারে আর কি। কারো কোনো কোয়ারি থাকলে একটু 2 মিনিট আমরা কথা বলতে পারি, যে বিসিএস প্রিপারেশন বা জবের প্রিপারেশন রিলেটেড কোনো কথা। গোলাম মোস্তফা, ওয়ালাইকুম আসসালাম। কোনো প্রশ্ন থাকলে করতে পারো গোলাম মোস্তফা। আচ্ছা, আমরা মনে হয় শুরু করতে পারি, কারণ কোনো প্রশ্ন নাই। কারণ সবাই মোটামুটি এই লাইনে একটু নতুন নতুন। তো যাই হোক, ধীরে ধীরে আমাদের যেহেতু 50তম বিসিএস এর সার্কুলার হয়তো নভেম্বরের ফার্স্ট উইকে হবে, পরীক্ষা হয়তো খুব সম্ভবত এপ্রিলের ফার্স্ট উইকে হইতে পারে, কারণ এর মধ্যে নির্বাচন আছে, অনেকে বলতেছে জানুয়ারিতে। তো আমরা ধীরে ধীরে বিসিএস এর প্রিপারেশনটা কীভাবে আগায় নেব না আগায় নেব সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, তবে ধীরে ধীরে। তো ক্লাসগুলো একটু নিয়মিত দেখতে থাকেন, তাহলে হয়তো কিছুটা হেল্প হবে। এবং অল্প পড়াশোনা করে কিভাবে ভালোভাবে বিসিএস প্রিলিটা কোয়ালিফাই করা যাবে সেই বিষয়ে সর্বোচ্চ মেন্টরিংয়ের চেষ্টা করব ইনশাল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আজকে বাংলা মধ্যযুগের যে অনুবাদ সাহিত্য, অর্থাৎ মধ্যযুগের শেষ অংশ, সেটা নিয়ে আলোচনা করব। নেক্সট ডে হয়তো বাংলা ব্যাকরণের বানান অংশটা নিয়ে, যেখানে সবসময় 1টা থেকে 2টা এমসিকিউ থাকে, ওইটা নিয়ে আলোচনা করব। তারপরে ধীরে ধীরে বিজ্ঞান, ম্যাথ এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমাদের অনুবাদ সাহিত্য মধ্যযুগের একটা বিশাল বড় জায়গা দখল করে আসছে। তো আমরা জানি মধ্যযুগের প্রথম অংশটাতে ছিল অন্ধকার যুগ, যেখানে তুর্কিরা আসার কারণে বাংলা সাহিত্যের মানে লেখালেখিটা কিছুটা কমে গেছিল, ওইটা অন্ধকার যুগ ছিল 1201 থেকে 1350 সাল পর্যন্ত। তারপরে কিছু মৌলিক রচনা ছিল, শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী প্লাস জীবনী সাহিত্য, সেগুলো নিয়ে আমরা গত লেকচারে আলোচনা করছি। আজকে যেটা আলোচনা করব সেটা হলো অনুবাদ সাহিত্য। তো যেহেতু 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা দখল করছিল, তাহলে ধীরে ধীরে এই পরবর্তী সময়টাতে বাংলা সাহিত্যে মুসলমানদের আধিক্য বেশি দেখা যায়, মুসলিম রাইটারদের। এই মুসলিম রাইটাররা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাহিত্যকে অনুবাদ করছে। কেউ বা হিন্দি থেকে অনুবাদ করছে, কেউ ফার্সি থেকে, কেউ সংস্কৃত থেকে। তো আমরা আজকে মূলত সেগুলোই আলোচনা করব। প্রথমে সংস্কৃত থেকে যে সাহিত্যগুলো আলোচনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রামায়ণ, মহাভারত, ভগবত, বিদ্যাসুন্দর, এগুলো হলো সংস্কৃত ভাষা থেকে অনুবাদ করা। তো এগুলো কে কোন ভাষা কোনটা অনুবাদ করছে সেগুলো জানতে হবে। গোলাম মোস্তফা ইনশাআল্লাহ বিসিএস প্লাস প্রিলিমিনারি প্রাইমারি এক্সাম প্লাস এনটিআরসি সব কিছুই কভার করবে ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব সেটা করার। এবং তোমার যেটাই মনে করো যে প্রাইমারিতে হয়তো খুব অল্প পরিমাণে বাংলা থাকবে, সে বাংলাটা মধ্যযুগ এবং যে প্রাচীন যুগ, এইখান থেকে তার 50%-এর প্লাস মার্কস ক্যারি করা সম্ভব। আধুনিক যুগ যেহেতু অনেক বড় সিলেবাস, তুমি যদি প্রাইমারি বা এনটিআরসি দিতে চাও সেক্ষেত্রে তোমাকে আধুনিক যুগটা স্কিপ করাই ভালো হবে। তো ঠিক আছে, রামায়ণের কথা। রামায়ণের অনুবাদক মূলত ছিল হলো
কৃত্তিবাস ওঝা। তো এটা আমরা আমাদের পিডিএফ যেটা দিছি সেখানে আমরা লিখে দিছি রামায়ণ। তো রামায়ণ আসলে সংস্কৃত ভাষায় লিখিত একটা গ্রন্থ, যেটা লিখছিল হচ্ছে বাল্মীকি। বাল্মীকি মানে উই পোকার ঢিপি আর কি, উড়ি পোকা যেগুলোকে বলি সেটা। আর একটা বাল্মীকি আগে ছিল হচ্ছে একজন দস্যু, নাম ছিল হলো রত্নাকর দস্যু। তাহলে বাল্মীকির আদি নাম কি? রত্নাকর দস্যু। তো বাল্মীকি রামায়ণ লিখছিল সংস্কৃত ভাষায়, সেটা বাংলা ভাষায় অনুবাদ করছিল কৃত্তিবাস ওঝা। তাহলে এই কৃত্তিবাস ওঝা যে রামায়ণটা বাংলা ভাষায় অনুবাদ করলো, সেটা শ্রীরামপুর মিশনারি থেকে সর্বপ্রথম পাবলিশ করা হয় দেখে এটার নাম ছিল শ্রীরাম পাঁচালী, যেটা 15 শতকের ঘটনা, মানে 1401 থেকে 1500 সালের মধ্যের ঘটনা আর কি। তো রামায়ণের আর একজন মহিলা অনুবাদক ছিল, বলা যায় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, নাম হলো চন্দ্রাবতী, যিনি দ্বিজ বংশীদাসের মেয়ে ছিলেন। এই চন্দ্রাবতী 17 শতকে রামায়ণটাকে নিজের করে আবার বাংলা ভাষায় অনুবাদ করেন। তাহলে আমরা রামায়ণের দুইটা অনুবাদকের কথা মনে রাখবো, একটা কৃত্তিবাস ওঝা আর একটা হচ্ছে চন্দ্রাবতী। কৃত্তিবাস ওঝা সে প্রথম অনুবাদ করে, আর প্রথম মহিলা কবি নাম চন্দ্রাবতী, তিনি 17 শতকে প্রায় 200 বছর পরে গিয়ে রামায়ণটাকে বাংলায় অনুবাদ করছিলেন। এরপরে আসি মহাভারত। মহাভারতের প্রথম অনুবাদকের নাম হলো কবীন্দ্র পরমেশ্বর, যিনি পরাগাল খাঁর অনুরোধে মহাভারতটাকে বাংলায় অনুবাদ করছিলেন। এই জন্য তার অনুবাদের নাম ছিল পরাগালী মহাভারত, যেটা 16 শতকের ঘটনা। তারপরে ছুটি খানি মহাভারত, ওই পরাগালের যে ছেলে ছিল তার নাম ছিল হলো ছুটি খান। ছুটি খানের অনুরোধে শ্রীকর নন্দী নামে আরেকজন ব্যক্তি, তিনিও মহাভারতটাকে বাংলায় রচনা করেন। এই জন্য তার নাম অনুসারে ওই মহাভারতটার নাম হলো ছুটিখানি মহাভারত। আর যদি বলে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক আসলে কাশিরাম, যিনি ভারত পাঞ্চালী নামে এটা 16 শতকের দিকে অনুবাদ করেন। তাহলে এইটা ইম্পর্টেন্ট যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে কাশিরাম, আরেকটা ইম্পর্টেন্ট হলো প্রথমকে কবীন্দ্র পরমেশ্বর। যেভাবে মনে রাখা যায় সেটা হচ্ছে মহাকাশ দ্বারা, মহাকাশতে হলো কাশিরাম, আর মহাতে হলো মহাভারত, আর কতে কবীন্দ্র পরমেশ্বর। এরপরে আসে ভাগবতের বাংলা অনুবাদ করে মালাধার বসু, যার একটা উপাধি ছিল, নাম হলো গুণরাজ খান। তাহলে মালাধার বসুর উপাধির নাম হচ্ছে গুণরাজ খান। আর গতদিন একজন পড়ছিলাম কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তো আমরা গুণরাজ খানটা মেলা গুণ দ্বারা মনে রাখতে পারি। মেলাতে হলো মালাধার বসু, গুণতে হলো গুণরাজ খান। এরপরে আসি বিদ্যাসুন্দর, যেটাও সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে, সাবিরিদ খান। তাহলে সুন্দর সাবিরিদ খান, এইভাবে মনে রাখি, বিদ্যাসুন্দর সাবিরিদ খান অনুবাদ করছে। সুন্দরের সাথে সাবিরিদ খান একটু সাউন্ড মিলাইলেই হয়। এরপরে আসি হিন্দি থেকে কিছু অনুবাদ করা হয়েছে, যেমন মধুমালতী, এটা অনুবাদ করছে মোহাম্মদ কবির 16 শতকে, মানে 16 শতকে মোহাম্মদ কবির মধুমালতীটাকে হিন্দি থেকে বাংলায় অনুবাদ করছে। এই মধুমালতীকেই 18 শতকে আবার সৈয়দ হামজা নামে আরেকজন ব্যক্তি, তিনি হিন্দি থেকে বাংলায় অনুবাদ করছেন। তাহলে মধুমালতীর দুইজন অনুবাদকের কথা মনে রাখবো, একজন মোহাম্মদ কবির আর একজন সৈয়দ হামজা। মোহাম্মদ কবির হচ্ছে সর্বপ্রথম অনুবাদ করে, যেটা 16 শতকে, আর সৈয়দ হামজা হলো 18 শতকের দিকে, প্রায় 200 বছরের পরে। এরপরে মনে রাখবো সতী ময়না লোরচন্দনী। সতী ময়না লোরচন্দনী এটা একটা রোমান্টিক প্রণয় উপাখ্যান। আসলে প্রণয় উপাখ্যান বলতে আমরা উপাখ্যান বলতে কি বুঝি? উপাখ্যান বলতে ছোট গল্প বা এমন কোনো কিছু যেটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ব্যবহার করা হয়, এটার নাম হলো উপাখ্যান। সতী ময়না লোরচন্দনী, এখানে দুইজন মেয়ের কাহিনী বলা হয়েছে, একটা হলো ময়না আর একটা হলো চন্দ্রানী। তো ময়নার যখন বিয়ে হয়, তার যে স্বামী ছিল একজন রাজা, তিনি শিকারের কাজে বনে যাওয়ার পরে পথ ভুলা লাগে অন্য রাজ্যে চলে যান। তখন অন্য রাজ্যের রাজা তার মেয়েকে এই শিকারীর সাথে, অর্থাৎ এই রাজার সাথে বিয়ে দেওয়ার পরে ওখানে সংসার করেন। ওই মেয়ের নাম ছিল হলো চন্দ্রানীর কথায় বা চন্দ্রানীর রূপে গুণে মোহিত হয়ে সে সেখানে দীর্ঘ সময় ধরে বসবাস করার খাতিরে সে ময়নাকে ভুলে যায়। এদিকে ময়নার একজন সন্তান হয়। পরবর্তীতে
কেউ একজন তাকে পূর্ব জীবনের কথা বা ময়নার কথা যখন মনে করে দেয় তখন সে এই রাজ্যে ফেরত আসে। এই দুইজনের অর্থাৎ চন্দ্রানী এবং ময়নার কাহিনী নিয়েই সতী ময়না লোরচন্দনী, যেটার প্রথম 2 খণ্ড এটা লিখছে দৌলত কাজী বাহারাম খান, দৌলত কাজী, আর তৃতীয় খণ্ডটা লিখছে হলো আলাওয়াল। তাহলে আলাওয়াল সতী ময়না লোরচন্দ্রনীর তৃতীয় খণ্ডটা লিখছে, আর দৌলত কাজী লিখছে হলো প্রথম 2 খণ্ড। এরপরে আছে পদ্মাবতী, যেটা আলাওয়ালের সবচাইতে বড় একটা লেখনী, এবং এই পদ্মাবতীতে আলাওয়াল তার জীবনের কাহিনী সম্পর্কে কিছুটা লিখছে। পদ্মাবতীর যে ভূমিকা আছে সেই ভূমিকাতে আলাওয়াল তার জীবনের কাহিনীটা লিখছিল। তাহলে এইটা আমাদের 47তম বিসিএসে আসছিল যে আসলে মানে আলাওয়াল তার কোন লেখনীতে তার জীবন সম্পর্কে লিখছিলেন। তো আমাদের এখন পিএসসির যে কোশ্চেনগুলো, এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদেরকে আরও একটু সতর্ক থাকতে হবে, একটু ডিটেলস জানা দরকার আর কি। এরপরে আসি ফার্সি ভাষা থেকে। ফার্সি ভাষা থেকে যে অনুবাদগুলো ম্যাক্সিমামগুলোই হচ্ছে আমাদের মুসলিম আচ্ছা, ওই যে আপেল, আমি হচ্ছে পিডিএফগুলো আগেই আমার ফেসবুক পেজে দেই, মানে ফেসবুকে দেই, প্লাস হচ্ছে আমার একটা মেসেঞ্জার গ্রুপ আছে, যদি ওইটাতে অ্যাড না থাকো তাহলে ওইটাতে অ্যাড থাকতে পারো, একটু মানে কমেন্ট করলে আমি অ্যাড করে নেব আর কি। আমি ক্লাসের নোটগুলো আগেই দেই, তো নোট কষ্ট করে লিখতে হবে না। বোর্ডে আমি এখন যেহেতু আমার এডমিশনের অনেকগুলো প্রাইভেট আছে প্লাস একাডেমিক প্রাইভেট আছে, এই মিলে এখন বোর্ড ইউজ করা সম্ভব হচ্ছে না। আমি হয়তো মানে তারপরে পোস্টিংয়ের একটা বিষয় আছে, সব মিলে হয়তো নভেম্বরের মাঝামাঝি সময় বা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে যখন ইংলিশ নেওয়া শুরু করব প্লাস ম্যাথ নেওয়া শুরু করব, তখন পুরোটাই আমি বোর্ডে পড়াবো ইনশাল্লাহ। ইংলিশ, ম্যাথ, তারপরে ইতিহাসগুলো তখন আমি বোর্ডে পড়াবো ইনশাল্লাহ। তো দোয়া রাখিও সেই পর্যন্ত সুস্থ থাকি। আর এই ক্লাসগুলো বাংলা, ইংলিশ সাহিত্য, এগুলো যেহেতু গল্পের মতো, এগুলো আমরা তোমাদের সাথে একটু আমি হালকা কিছু গল্পের মাধ্যমে মনে করার চেষ্টা করব। তুমি এইখানে যে আধা ঘন্টা বা 40 মিনিট এটা মনে করবা যে তুমি আমার সাথে গল্প করতেছো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর সাথে আমার পিডিএফগুলো একটু দেখে নিবা, হ্যাঁ। যদি মেসেঞ্জার গ্রুপে অ্যাড না থাকো তাহলে একটু কমেন্ট করিও, হ্যাঁ। আচ্ছা, ফার্সি থেকে ইউসুফ জুলেখা সর্বপ্রথম অনুবাদ করা হয়, যেটা কবি জামির লেখা। ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ সগির। এটা আমাদের কোরআন শরীফেও যে ইউসুফ আলাইসাল্লাম আর জুলেখার যে প্রেমের কাহিনী আছে সেইটাকেই কেন্দ্র করেই লেখা। তাহলে আমরা সবাই জানি ইউসুফ নবী ছিল ইয়াকুব নবীর ছেলে, তার 10 ভাই তার সাথে শত্রুতা করে তাকে কুয়ায় ফেলে দেয়। পরবর্তীতে একজন হচ্ছে ব্যবসায়ী তাকে কুয়া থেকে উঠায় এবং মিশরের রাজা মিশরের রাজা আজিজ মিস্রির কাছে তাকে বিক্রি করে দেয়। পরবর্তীতে জুলেখা তাকে দেখে তার প্রেমে পড়ে যায়। পরবর্তীতে ধীরে ধীরে কাহিনীগুলো আমরা জানি, সেই কাহিনীকে ফুটিয়ে তুলছে হলো ইউসুফ জুলেখা কাব্যে, যেটা কবি জামির লেখা ফার্সি ভাষায়, এবং সেটা শাহ মোহাম্মদ সগির, যিনি বাংলার প্রথম মুসলিম কবি, সেই শাহ মোহাম্মদ সগির 15 শতকে, দেখো 46তম বিসিএসে আসছিল নিচের কোন কবি 16 শতকের বা 15 শতকের, এইরকম একটা কোশ্চেন। সো আমি হয়তো এই শতকগুলো বলবো, আশা করি একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবা, আমার পিডিএফেও দেওয়া আছে আর কি। শাহ মোহাম্মদ সগির, যিনি 15 শতকে এটা অনুবাদ করেন। এরপরে রসুল বিজয়, এটা জয়নুদ্দিনের 15 শতকে লেখা রসুল বিজয়, আমরা এটা জানি, এটা মুর্শিয়া সাহিত্যেও বলা হয়েছিল। লাইলি মজনুর কাহিনীটাও আমরা জানি, এটা লেখছে দৌলত উজির বাহারাম খান, এটাও 16 শতকে। লাইলি মজনু আসলে কি? মজনু মানে কিন্তু হচ্ছে মজনু নায়ক না, কিন্তু এই কাব্যের নায়কের নাম কয়েস বা কায়েস বলতে পারি। মজনু মানে হলো পাগল। এই কায়েস ছিল লাইলির প্রেমে পাগল, এই জন্য এই কাব্যটার নাম রাখা হয়েছে লাইলি মজনু। তো এই কাহিনীটাও আমরা কম বেশি জানি যে লাইলির প্রেমে পাগল হয়ে পড়ে, সে এমন পাগল হয়েছে যে সে লুকায়া ভিখারির বেশে লাইলির সাথে দেখা করতে যাইতো। পরবর্তীতে ওইখানে ধরা পড়ার পরে তাকে নির্বাসন দেওয়া হয়, সে জঙ্গলে যায়, জঙ্গলে গিয়ে লাইলির প্রেমে করতে করতে একসময় তার দিনের পথে ফেরত আসে এবং আল্লাহর কাছে সে এমন প্রিয় হয়ে যায় যে তার কাহিনী আমরা বিভিন্ন সময় বিভিন্ন গ্রন্থগুলোতে পাই। হানিফা আর কয়রা পরি, এটা লিখছে হলো সাবিরিত খান। এখানে দুইজনা হানিফা এবং কয়রা পরি, মানে হানিফা এবং পরি দুইজনার কাহিনী নিয়ে, প্রেমের উপন্যাস নিয়েই লেখা।
তারপরে আলাওলের 3টা কাহিনী মানে 3টা উপন্যাস আছে বা 3টা বই আছে। একটা নাম হপ্তপয়কর, কোনো কোনো জায়গায় দেওয়া আছে সপ্তপয়কর। হপ্ত বা সপ্ত একই কথা, এ দুইটা মানেই বোঝাই হলো 7। তারপরে সিকান্দার নামা আর সাইফুল মুলক বদিউজ্জামান। হপ্তপয়কর বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজে গেছিলেন সেই মিরাজের কাহিনী নিয়ে যেটা লেখা সেটার নাম হলো হপ্তপয়কর। 7 আকাশ বা 7 আসমান উপরে উঠে তিনি আল্লাহর সাথে দেখা করছেন, এইটাই। সিকান্দার নামাতে, সিকান্দার বলতে আসলে আলেকজান্ডার দ্য গ্রেট। এই আলেকজান্ডার দ্য গ্রেট এর কাহিনী নিয়ে যেটা লেখা সেটার নাম সিকান্দার নেমা, এটাও আলালের লেখা। সাইফুল মুলক আর বদিউজ্জামান, এখানেও প্রেম বিরহ বিচ্ছেদ নিয়েই লেখা। এখানে দুইজনার দুইটা আলাদা আলাদা কাব্য, একটা সাইফুল একটা নায়ক আর একটা হলো বদিউজ্জামান নায়ক। এই দুইজনার নিয়ে যেটা লেখা সাইফুল মুলক আর একটা হলো বদিউজ্জামান, এগুলো সবগুলোই আলাওলের লেখা। তবে আলাওল বিখ্যাত তার পদ্মাবতী কাব্যগ্রন্থের জন্য। গুলে বকাওয়ালি, এটা নওয়াজিশ খান, যেভাবে মনে রাখতাম গুলে বকাওয়ালি, তাহলে বকাওয়ালি ওতে ও আছে, নওয়াজিশ খানেও ও আছে, মানে লেখক এবং কাব্যের নামের মধ্যে ও অক্ষর দিয়ে মনে রাখা যায়। গুলে বকাওয়ালি নওয়াজিশ খান। তারপরে শিহাবুদ্দিন নামা এবং নূরনামা, এটা লেখা আব্দুল হাকিমের, যিনি মধ্যযুগের 17 শতকের দিকের কবি ছিলেন। এই যে আলাওয়াল, নওয়াজিশ খান, আব্দুল হাকিম, এরা মোটামুটি 17 শতকের। এবং আব্দুল হাকিমের একটা কাব্যগ্রন্থ যে নূরনামা, সেইখানে তার বঙ্গভাষা নামে একটা কবিতা আছে আর কি। সেইখানে তিনি বলছিলেন, যে সকল বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সে সকল নির্ণয় মানে সে সকল কার জন্ম নির্ণয় ন জানি। মানে উনি বলছিলেন যে আল্লাহকে আসলে যে যে ভাষায় ডাকবে আল্লাহ সেই ভাষায় তাকে জবাব দেবে বা সেই ভাষায় সাড়া দেবে। যে বাংলায় কেউ যদি জন্মে বাংলা ভাষাকে মানে গুরুত্ব না দেয় বা বাংলা ভাষাকে হিংসা করে, তাহলে মানে তাদের জন্ম নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করছেন। এরপরে জঙ্গনামা, যেটা ফকির গুরুবুল্লার লেখা, আমরা এটা পড়ছি আমাদের যে মর্শিয়া সাহিত্য, সেই মর্শিয়া সাহিত্য পড়ছি। তারপরে এগুলোর মধ্যে কিছু রোমান্টিক প্রণয় উপাখ্যান ছিল। তাহলে আমরা বলছিলাম যে মুসলমান কবি যারা ছিল মধ্যযুগে, তাদের অন্যতম সাহিত্যের কেন্দ্রটাই ছিল হলো রোমান্টিক প্রণয় উপাখ্যান। 15 শতকে যেগুলো লেখা হয়েছে সেগুলোর মধ্যে ইউসুফ জুলেখা, যেটা শাহ মোহাম্মদ সগিরের লেখা। আমাদের মাথায় রাখতে হবে শাহ মোহাম্মদ সগির তিনি প্রথম বাঙালি মুসলিম কবি। তারপরে রসিল বিজয়, এটাও 15 শতকে জয়নুদ্দিন লিখছে। 16 শতকে লাইলি মজনু, যেটা লিখছে মুজাম্মিল। তারপরে মধুমালতী দৌলত উজির বাহারাম খান, আর বিদ্যা সুন্দর হলো সাবিরিত খান। বিদ্যা সুন্দর সুন্দর সাবিরিত খান। 17 শতকে যেটা সতী ময়না লোরচন্দ্রনী দৌলত কাজী, আর একটা পদ্মাবতী, তারপরে হপ্তপয়কর, এগুলো লেখছে আলাওয়াল। চন্দ্রাবতী, এটা সবচেয়ে বেশি আসে। চন্দ্রাবতী কার লেখা? কোরেশি মাগন ঠাকুর। আমি যেভাবে মনে রাখতাম চন্দ্রাবতীর মধ্যে একটা কীরকম হিন্দুত্ব একটা শব্দ, তাহলে ওইখান থেকে কোরেশি মাগন ঠাকুর আছে, যদিও সে মুসলমান, কিন্তু ঠাকুরের সাথে শুধু মনে রাখার সুবিধার্থে চন্দ্রাবতীর সাথে ঠাকুরের মিলাইয়া দিতাম। গুলে বকোয়ালি তো বললাম, ও দিয়ে মনে রাখতে পারি। আর শাহ মোহাম্মদ সগির, যিনি প্রাচীনতম বাংলা কবি বা বাঙালি কবি, ইনি মূলত আরাকান রাজ্য বা রোসাঙ্গ নামে যেটা পরিচিত সেইখানের সভাকবি ছিলেন। গিয়াসউদ্দিন আজম শাহ তার পৃষ্ঠপোষকতা করছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের আলাওয়ালের পৃষ্ঠপোষকতা কে করছে? আলাওয়ালের পৃষ্ঠপোষকতা কিন্তু করছিল কোরেশি মাগুন ঠাকুর। তাহলে আমাদের অনুবাদ সাহিত্য থেকে এইটুকু অংশ পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এর চাইতে বেশি কিছু আসলে পড়ার নাই এখানে, বা বেশি কিছু পড়ে সময় নষ্ট করার দরকার নাই। যারা প্রাইমারি বা অন্য কোনো জবের পরীক্ষা দিবেন, আশা করি এইটুকু পড়লেই হবে। বিসিএসেও এইটুকু পড়লেই হবে। তবে বিসিএস সম্পর্কে যদি কয়েকটা কথা বলতে চাই, তাহলে আসলে যেটা করতে হবে, নিজের স্ট্রং জোনটাকে আগে সিলেক্ট করতে হবে, তারপরে প্রিপারেশন নিতে হবে। নিজের স্ট্রং জোনটাতে সর্বোচ্চ মার্কস নিশ্চিত করতে হবে। নিজের স্ট্রং জোন কখনো ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ হইতে পারে না আমার মতে। নিজের স্ট্রং জোন বাংলা অথবা ইংলিশ হইতে পারে, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি হইতে পারে, বিজ্ঞান হইতে পারে, এগুলো। কারণ গত 47 বিসিএস বলি বা 48 বিসিএস বলি বা 49 বিসিএস, এই 3 বিসিএসের কোশ্চেনগুলো দেখলেই বোঝা যায়, যতই দক্ষতা থাকুক না কেন ইন্টারন্যাশনালের ওপর, ইন্টারন্যাশনালে 60%-এর বেশি মার্কস ক্যারি করা আসলে সো টাফ। অনেক বেশি প্রিপারেশনের দরকার।
অথবা ঝড়ে বক পড়ার মতো। আর 60% মার্কস মোটামুটি পাওয়া যায়, যে মোটামুটি প্রিপারেশন নেবে সেও পাবে। বাংলাদেশেও ওই রকম মোটামুটি 60 থেকে 70% মার্কস ক্যারি করা, যে মোটামুটি প্রিপারেশন নেবে তার পক্ষে সম্ভব। কিন্তু বাংলা আর ইংলিশ এই অংশটাতে, যেহেতু বাংলা যে ব্যাকরণটা আছে, ইংলিশ যে গ্রামারটা আছে, এইখানে 35 মার্কস, এই 35 মার্কসে চাইলেই কেউ 28 থেকে 33-এর মধ্যে মার্কস তোলা, ইভেন মানে 35 মার্কসও তুলতে পারে। এই জন্য আমাদেরকে একটু কৌশলী হয়ে প্রিপারেশন নিতে হবে। আপনারা সাথে থাকেন, আমি আমার সর্বোচ্চ ডিরেকশন দেব। আপনারা যদি ডিরেকশনগুলো ফলো করেন, আশা করি ভালো একটা আউটপুট পাবেন। তো ঠিক আছে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।